দাঁতে যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে কিংবা কোথাও কোনো ভাঙা দাঁত রয়েছে, এটাকে তো একটা অপারেশন করতে হবে, একটা সার্জারি করতে হবে। কিন্তু সার্জারি মানে কি দাঁতের সমস্ত সার্জারি একই রকম সার্জারি? একটা প্রবলেম হচ্ছে যে ডেন্টাল লেজার একটা আমাদের ইউটিলিটি টুল হিসেবে এখন সাংঘাতিক রকম ব্যবহৃত হচ্ছে। আমাদের ফিল্ডে খুব কমন যেটা ইউজ হয় সেটা হচ্ছে ডায়োড লেজার, প্রিসাইজ, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অন্ধকারে ওই আমরা ছোটোবেলায় স্টেন গান শুনতাম, ছড়রা গুলির মতো মারত, ঠিক। অন্ধকারে তরোয়াল চালানোর মতো। আচ্ছা, বার টিস্যু চিনতে পারে না, ও হাড় যেরকম কাটবে, ওর রাস্তায় যদি মাড়ির কিছু অংশ, কোনো নার্ভ, ব্লাড ভেসেল চলে আসে, তাকে জড়িয়ে কেটে শেষ করে দেবে। মাইক্রো সার্জারি কিন্তু একটা খুব ইভলভিং ফিল্ড। ভাঙা দাঁত, আক্কেল দাঁতের ব্যথা কিংবা দাঁতের নানাবিধ সমস্যা। আসলে দাঁতের সমস্যা নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদের মাথায় আসে দাঁতের সার্জারি বা ডেন্টাল সার্জারির কথা। কিন্তু ডেন্টাল সার্জারি বলতে আসলে আমরা ঠিক কোন সার্জারিগুলোকে বলে থাকি? বা ডেন্টাল সার্জারি বলতে ঠিক কোন সার্জারিগুলো করা হয়? আদতে কোন সমস্যার ক্ষেত্রে দাঁতের চিকিৎসকরা কোন ধরনের সার্জারি করে থাকেন সেগুলো আমাদের জানতে হবে, এবং কোন সমস্যা হলে কখন চিকিৎসকের কাছে যেতে হবে, সেই চিকিৎসায় সার্জারির কখন প্রয়োজন আছে, আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা, কিংবা সার্জারি করা হলে তার কি ধরন আছে, তার খরচই বা কেমন, ইত্যাদি নানা বিষয় নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। দাঁতের সমস্যা যারা কষ্ট পাচ্ছেন তারা ভাবছেন দাঁতের একটা সার্জারি বা একটা অপারেশন যদি হয় তাহলে হয়তো এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। কিন্তু এই সার্জারিটা কি, কত প্রকার, কখন করতে হবে, খরচ কত, ইত্যাদি নানা প্রশ্ন তো আমাদের মনে রয়েছে। সেজন্যই আজকের এই আলোচনা। আপনারা যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, কারণ আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। স্যার, আসলে যে বিষয়টি আমি দর্শক বন্ধুদের সঙ্গে শুরুতে আলোচনা করছি যে দাঁতের যে কোনো ধরনের সমস্যা হচ্ছে, দাঁতে যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে কিংবা কোথাও কোনো ভাঙা দাঁত রয়েছে, আক্কেল দাঁত রয়েছে, কখনো হয়তো কেউ বলছে যে এটাকে তো একটা অপারেশন করতে হবে, একটা সার্জারি করতে হবে। কিন্তু সার্জারি মানে কি দাঁতের সমস্ত সার্জারি একই রকম সার্জারি, নাকি কোন ধরনের সমস্যায় কি ধরনের সার্জারি প্রয়োজন হয়, এই বিষয়টা যদি আপনি একটু আমাদের বোঝান। বেশ, এবার তুমি যেটা বলছো অভিষেক, সেটা হচ্ছে যে দাঁতের সার্জারি নিয়ে আমরা যখন কথা বলছি, প্রথমে একটা জিনিসকে না এই সার্জারির প্রেমাইস থেকে বাদ রাখি। সেটা হচ্ছে মুখের ভেতরে যদি কোনো রকম ক্যান্সার হয়, সেই সার্জারিটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো না, কারণ ক্যান্সারের সার্জারি একটা বিশাল বড় ঠিক। একটা আলাদা এপিসোড করতে হবে। সেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করছি না। আজকে আমরা ডিসকাস করছি মুখের ভিতর বিনাইন লিশন, মানে ম্যালিগনেন্ট নয় এরকম কোনো লিশন, এবং মুখের ভেতরের লিশন, মানে এই মুখের আশেপাশে, ধরো এই গালে বা নেকে বা নাকের, এই ধরনের সার্জারি নিয়ে আমরা ডিসকাস করছি। আমরা হার্ডকোর মুখের ভেতরে, যেটাকে আমরা কম্পারেটিভলি আমাদের ইজি ল্যাঙ্গুয়েজে ওরাল সার্জারি বলি, বা তুমি যেটা জেন্টাল সার্জারি বলছো, সেই ধরনের সার্জারি নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। ক্যান্সারটাকে অ্যাম্বিটের বাইরে রাখছি। এইবার যদি আমরা এই ধরনের সার্জারি নিয়ে কথা বলতে চাই, আমি প্রথমে বোঝার সুবিধার জন্য, সবার বোঝার সুবিধার জন্য না, প্রথমে এটাকে দুটো ভাগ করে নিই। একটা হচ্ছে যে সফট টিস্যু সার্জারি বা নরম টিস্যু সার্জারি, মানে ধরো এই গালের চিক মিউকোসা, জিভের তলা বা প্যালেট, যেগুলো নরম টিস্যু আছে, সেটার সার্জারি। আর কিছু আছে হার্ট সার্জারি। হার্ট টিস্যু সার্জারি মানে হাড় যেখানে আমাকে কাটতে হবে বা হাড় রিমুভ করতে হবে, যেমন ধরো একটা ভাঙা দাঁতের গোড়া পড়ে আছে শুধুমাত্র অনেক ডিপ, একটা আক্কেল দাঁত বেরোয়নি, অনেকটা হাড়ের মধ্যে রয়েছে, এই ধরনের সার্জারি। বা রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়েছিল, সেটা ফেলিওর হয়েছে, সেক্ষেত্রে এপিসেক্টমি বলে একটা সার্জারি, যেটা শুধু দাঁতের এপেক্সের ওপরে সার্জারি, বা অন্য যে কোনো হাড়ের সার্জারি। এবার এই দুটো টপিক নিয়ে আমরা ডিসকাস করব। আর ডিসকাস করব আনএডেড আর এইডেড সার্জারি। এটা কি আনএডেড সার্জারি মানে আমি খালি চোখে দেখে সার্জারি করছি। এখন আমরা কিন্তু আস্তে আস্তে মাইক্রো সার্জারির যুগে চলে এসেছি। সেক্ষেত্রে শুধু খালি চোখে দেখে সার্জারি করি না, আমরা একটা লুপ বা মাইক্রোস্কোপের থ্রুতে যে জিনিসটাকে অনেক বড় করে দেখে, যেটাকে আমরা মাইক্রো সার্জারি বলি, মানে জিনিসটার যে অংশটুকুতে কাজ করছি সেটাকে অনেক বড় করে ম্যাগনিফাই করে দেখছি, প্লাস এক্সট্রা লাইট দিয়ে জায়গাটাকে ইলুমিনেট করছি। সো আমরা তাহলে দুটো হেডিংয়ে ডিসকাস করি। সেটা হচ্ছে যে কী ধরনের টিস্যু সার্জারি হচ্ছে, সফট টিস্যু না হার্ড টিস্যু, আর একটা হচ্ছে সেটা খালি চোখে দেখে সার্জারি করছি নাকি মাইক্রো সার্জারি করছি। এই দুটো ব্রড হেডিংয়ে ডিসকাস করি। প্রথমে ডিসকাস করি যে সফট টিস্যু সার্জারি। সফট টিস্যু সার্জারি তো বরাবর আমরা করে এসেছি, সেখানে আমরা এতদিন পর্যন্ত ব্লেড ইউজ করছি।
আচ্ছা। অনেক দিন পর্যন্ত ব্লেড ইউজ করা হয়েছে। তারপরে কোনো সময় হয়তো কটারি, ইলেকট্রোকটারি এই ধরনের জিনিস ইউজ করা হয়েছে। তবে মুখের সার্জারির ক্ষেত্রে ইলেকট্রোকটারি কম্পারেটিভলি একটু কম ইউজ হয়, কারণ ইলেকট্রোকটারির ক্ষেত্রে সার্জিক্যালি খুব ভালো। সেক্ষেত্রে ইলেকট্রিক পাস করিয়ে কিছু লুপ বা কিছু যেই ইলেকট্রোডগুলো আছে সেগুলো দিয়ে সার্জারি করা হয় হিট দিয়ে। একটা প্রবলেম হচ্ছে যে এটাতে না অনেক সময় হিটটাকে কন্ট্রোল করা যায় না। আচ্ছা। যদি কন্ট্রোল করা না যায় সেক্ষেত্রে এটা টিস্যু যখন হিল করে, হিলিংটাও পেশেন্টের ব্যথা হয় ফলে। আচ্ছা। সেকেন্ড, যখন হিল করার পর টিস্যুটা ফাইব্রোস্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। সেই জন্য ইলেকট্রোকটারিটা থেকে আমরা অনেকটা বেরিয়ে চলে এসেছি। এখন স্ক্যালপেল দিয়ে সার্জারি করার সুবিধা অসুবিধা কি? সুবিধা তো খুব কম্পারেটিভলি একটু চিপ, নর্মাল একটা ব্লেড দিয়ে। কিন্তু অসুবিধা হচ্ছে ব্লিডিং, অসুবিধা হচ্ছে সেলাই করতে হয়, অসুবিধা ডাউন টাইম বেশি, মানে রেস্ট নিতে হবে বা বিছানা শুতে হবে একটু বেশি। প্লাস যেটা হয় ন্যাচারালি অনেক সময় যেটা অসুবিধে, সেক্ষেত্রে হয়তো ভাইটাল স্ট্রাকচার যদি থাকে আশেপাশে খুব, সেক্ষেত্রে ডিফিকাল্টি যেটা হয় সেটা হচ্ছে যে ভাইটাল স্ট্রাকচার থাকলে ডিফিকাল্টির লেভেলটা হচ্ছে যে সেটা কেটে যেতে পারে যদি আমি কন্ট্রোলড একটা সার্জারি করতে না পারি। সেই জন্য এখন আমরা অধিকাংশ কেন বলছি, সবগুলো ক্ষেত্রে কিন্তু এই মেথডটা হয় না, কিন্তু একটা সাবস্টেন্সিয়াল 75-80% ক্ষেত্রে কিন্তু আমরা লেজার দিয়ে কাজটা করতে পারি। ডেন্টাল লেজার একটা আমাদের ইউটিলিটি টুল হিসেবে এখন সাংঘাতিক রকম ব্যবহৃত হচ্ছে। এবার লেজারের সুবিধাটা হচ্ছে, আমরা সাধারণত অনেক রকম লেজার আছে, বিভিন্ন রকম লেজার বিভিন্ন রকম ফিল্ড অফ মেডিকেল সায়েন্সেস ইউজ হয়। আমাদের ফিল্ডে খুব কমন যেটা ইউজ হয় সেটা হচ্ছে ডায়োড লেজার। মানে আরও লেজার আছে, কার্বন ডাইঅক্সাইড, ইন্ডিয়া, কিন্তু ডায়োড লেজারটা সবচেয়ে বেশি ইউজ হয়। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ভীষণ কনভিনিয়েন্ট টু ইউজ, পাওয়ারকে ভালো কন্ট্রোল করা যায়, খুব প্রিসাইজ, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। মানে একদম যতটা চাইছি পারফেকশন লেভেলটা খুব বেশি। প্লাস ব্লিডিং একদম নেই বললেই চলে। মানে একটা নর্মাল স্ক্যালপেল বা নর্মাল সার্জারির থেকে 1/10 1/15 ব্লিডিং, 1 ড্রপ বা 2 ড্রপ ব্লিডিং। ডাউন টাইম কম, মানে নেক্সট দিন থেকেই পেশেন্ট সব করতে পারছে, খাওয়া দাওয়ার কোনো কন্ট্রোল খুব একটা বেশি করার দরকার নেই। অতএব আমাদের মুখের মধ্যে যত সফট টিস্যু সার্জারি আছে আজকের দিনে কিন্তু তার 90% সার্জারি লেজার দিয়ে করা পসিবল, এবং আমরা লেজার দিয়েই করি। আমি তো স্পেশালি লেজার দিয়েই প্রেফার করি। তাছাড়াও ধরো আরেকটা ব্যাপার, মাড়ির অসুখের জন্য যে সার্জারি, মানে ফ্ল্যাপ সার্জারি ছিল, এখন কিন্তু ফ্ল্যাপ সার্জারির প্রায় 75% কেস আর ফ্ল্যাপ সার্জারি ফ্র্যাঙ্কলি করাই হয় না, সব লেজার দিয়ে কন্ট্রোল করা হয়। LAPT ট্রিটমেন্টটার নাম, লেজার অ্যাসিস্টেড পেরিওডন্টাল থেরাপি। এই ট্রিটমেন্টটা আমার ইনস্টিটিউটে তো রেগুলার বেসিস হয়, এবং এতে সুবিধা। ফ্ল্যাপ সার্জারির একটা প্রবলেম হচ্ছে অনেক সার্জারিটা অনেকক্ষণ বড়, ব্লিডিং হয়, তারপরে সুচার করতে হয়, ডাউন টাইম বেশি। আবার বলছি এই সার্জারিতে ডাউন টাইমটা নেই বললেই চলে। লেজার দিয়ে আমি করি, ব্লিডিং ব্লাড প্রায় বেরোন না বললেই চলে। কোনো সেলাই টেলাই কিচ্ছু করতে হয় না, মিনিমাম অ্যানাস্থেশিয়া লাগে, এবং পেশেন্ট অলমোস্ট সেম ডে নর্মাল ফুড, নর্মাল লাইফস্টাইলে চলে যায়। অতএব মাড়ির রোগের ক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যাপ সার্জারি আস্তে আস্তে সারা পৃথিবীতেই কমে আসছে, আমাদের দেশে আমাদের শহরেও এখন অনেক কমে আসছে। এছাড়াও ধরো আমাদের মিউকোসিল হয়, ঠোঁটের মধ্যে কোনো সোয়েলিং আছে, মুখের ভেতরে কোনো গ্রোথ, বারবার বলছি এটা ম্যালিগনেন্ট নয়, কোনো একটা বিনাইন গ্রোথ, এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সার্জারি খুব ভালো। কারণ এই সার্জারির সুবিধাটা হচ্ছে যে যেহেতু যদি কোথাও একটা কাটি সেখানে সেলাই করার মতন স্কোপ না থাকে, সেক্ষেত্রে কিন্তু নর্মাল স্কেলপেল দিয়ে করলে ব্লিডিং বন্ধ করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে লেজার কিন্তু অত্যন্ত একটা ভালো টুল, কারণ আবার বলছি ব্লাড লেস, অলমোস্ট ব্লাডলেস, ইনফেকশনের চান্সেস খুব কম, ডাউন টাইমও খুব কম। অতএব আমরা এখন সফট টিস্যু সার্জারির ব্যাপারে কথা বলবো। আজকের দিনে দাঁড়িয়ে আজকের পৃথিবীতে এই AI এর যুগে এসে আমরা কিন্তু আর শুধুমাত্র স্ক্যালপেল দিয়ে সার্জারি করার দিন চলে এসছে, এবং মাত্র 100টার মধ্যে হয়তো 20টা সার্জারি আমরা স্ক্যালপেল দিয়ে করছি, অধিকাংশ সার্জারি আমরা লেজার দিয়ে করতে পারি। বিভিন্ন গ্রেডের লেজার আছে, অতএব আজকের দিনে পাওয়ারটাও প্রবলেম না, উই ক্যান গেট লেজার অফ ডিফারেন্ট কোয়ালিটি উইথ ডিফারেন্ট কাইন্ড, তাতে আমাদের সার্জারির সুবিধা হয়। এইবার আসি হার্ট টিস্যু সার্জারি, যেটা নিয়ে কথা হচ্ছিল। হার্ট টিস্যু সার্জারির ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, তুমি শুনে থাকবে, আমরা ছোটোবেলায় কার্টুন দেখতাম যে দাঁতটা তোলা হচ্ছে। আমি ছোটোবেলায় দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় কার্টুন, যে দাঁতের ডাক্তার মুখে একটা এত বড় চিমটে ঢুকিয়ে প্রায় পেশেন্টের বুকে পা দিয়ে দাঁত টেনে তুলছে। অতএব আমরা সেই জায়গা থেকে আস্তে আস্তে এই জায়গায় ইভলভ করলাম যে না, দাঁতটা যদি আমরা ভেতরেই থাকে
সেটা আক্কেল দাঁত হতে পারে, হয়তো একদম হাড়ের মধ্যে আছে বা একটা দাঁত ভেঙে ভেতরে পড়ে রয়েছে, ঢুকে গেছে। সেক্ষেত্রে আমরা ওরকম সব শুদ্ধ টেনে হুড়মুড় করে তুলবো না। আমরা তার সাইড থেকে বোনটাকে প্রপারলি ট্রিম করে একটা এলিভেটর পয়েন্টে দাঁতটাকে তুলবো। এই জিনিসটা আমাদের ধরো গত শতাব্দীতেই 1980-90 সাল থেকে প্রথম দিকে একটু চিজেল ম্যালেট বা ওই সেই ছেনি হাতুড়ি যেটা বলতাম সেগুলো ইউজ করা হতো, কিন্তু তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকম টুলস এলো। এইবার সেই টুলসগুলোর অধিকাংশ টুলস, প্রায় 20 থেকে 25 বছর যে টুলসগুলো রাজত্ব করে সারা পৃথিবী, সেগুলো হচ্ছে রোটারি টুলস। মানে জিনিসটা ঘোরে, মাথায় একটা বার টাইপের জিনিস আছে, যেরকম আমরা দেওয়ালে ড্রিল করি সেম একটা ড্রিল, কিন্তু তার মধ্যে ওয়াটার সাপ্লাই আছে বা বাইরে থেকে জল দেওয়া হয়, এবং বাইরে থেকে জল দিয়ে হাড়টাকে কাটা হয়। এবং এই হাড়টা কাটার সময় প্রবলেমটা হলো, এই ড্রিলগুলো না দুটো প্রবলেম আছে। একটা হলো ড্রিলের প্রিসিশন লেভেল খুব একটা বেশি না, মানে আমরা বাংলা একটা কথা বলি না, মশা মারতে কামান দাগা, আমার এতটুকু হাড় কাটতে হবে, সেক্ষেত্রে হুড় হুড় করে অনেকটা হাড় কেটে ফেললে কন্ট্রোল কম। দ্বিতীয় অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে আমি যখন জলটা দিচ্ছি বাইরে থেকে এক্সটার্নাল সোর্স, যখন প্রথম দিকের সার্জারি হতো, জলটা যখন দিচ্ছি সেটা অসুবিধা হচ্ছে, আমার বারটা এইখানে ধরো ঘুরছে, জলটা পড়ছে, এবং বারটা তো এক জায়গায় ধরে থাকেন, যখন যে সার্জেন সে বারটা মুভ করায় হাড়টা কাটার জন্য, যে জলটা দিচ্ছে অ্যাসিস্ট করছে, সে যদি ওটাকে ফলো করতে না পারে, তাহলে এক জায়গায় বারটা ঘুরছে, অন্য জায়গায় জলটা পড়ছে, যেখানে হাড়টার বারটা লাগছে, ড্রিলটা লাগছে, সেটা কিন্তু হাড়টার সঙ্গে সঙ্গে চার্ড হয়ে গেল, পুড়ে গেল। এই পুড়ে গেলে অসুবিধাটা হলো তারপরে কিন্তু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, মুখ ফোলা, ভীষণ ব্যথা, এই প্রবলেমগুলো থেকে যায়। এরপরে এলো ইন্টিগ্রেটেড ইরিগেশন সিস্টেম, মানে এটা ধরো 2000-এর পরে আসতে শুরু করলো, যে হ্যান্ড পেসগুলোতে ড্রিল লাগানো থাকে, জলের সোর্সটা তার মধ্যেই আছে, প্রায় বারের মাথায় গিয়ে পড়ে। প্রায় কথাটা কেন বলছি, অনেক সময় এরকম হয় বারের লেন্থ আমাদের কমাতে বাড়াতে হয়, তখন কিন্তু জলটা গিয়ে মাথায় পড়ে না, কারণ জলটা ফিক্সড একটা জায়গাতে গিয়ে পড়ে। তারপরে আমরা আস্তে আস্তে এই জায়গা থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা একটা এমন জিনিস তৈরি করলাম, কেন? কারণ তৃতীয় যে প্রবলেমটা, সেটা হচ্ছে বার না অন্ধকারে, ওই আমরা ছোটবেলায় স্টেন গান শুনতাম, ছড়রা গুলির মতো মারতো, অন্ধকারে তরোয়াল চালানোর মতন। বার টিস্যু চিনতে পারে না, ও হাড় যেরকম কাটবে, ওর রাস্তায় যদি মাড়ির কিছু অংশ, কোনো নার্ভ, ব্লাড ভেসেল চলে আসে, তাকে জড়িয়ে কেটে শেষ করে দেবে। মানে আমি এরকম বেশ কেস শুনেছি, যখন আমি স্টুডেন্ট অবস্থা থেকে সবে ডাক্তার হলাম, যে আক্কেল দাঁত তুলে তো ফেলেছে, কিন্তু নার্ভে ইঞ্জুরি হওয়াতে তার মুখের একটা দিক সম্পূর্ণ অবশ হয়ে রয়েছে অনেক দিনের পর দিন। কারণ এই জিনিসটার বিভিন্ন নাম আছে, প্যারাস্থেশিয়া বলে, নিউরোপ্র্যাক্সিয়া হয়। এইগুলো হলে কিন্তু পেশেন্টের পক্ষে রিকভার করা খুব মুশকিল, মানে কোনোদিন রিকভার করবে কিনা এর কোনো গ্যারান্টি নেই, এবং করলে সেটা কতদিনে। কারণ নার্ভ ইঞ্জুরি, আমাদের শরীরে অনেক জায়গায় ইঞ্জুরি ঠিক মতো ঠিক হয়ে যায়, নার্ভ ইঞ্জুরি কিন্তু যে ঠিক হবে কিনা এটা কোনো গ্যারান্টি নেই। তখন আমরা এরকম একটা ডিভাইস নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করলাম, যেখানে আমরা হাড়কে কাটবো, কিন্তু সেখানে যদি কোনো রকমের মাড়ি বা কোনো আশেপাশের সফট টিস্যু বা নার্ভ বা ব্লাড ভেসেল চলে আসে, তার উপরে এফেক্ট কম হবে, এবং ডিভাইসটা ওই যে হু হু করে ঘুরে আশেপাশের সমস্ত জিনিসকে টেনেও নেবে না, প্লাস সেখানে জল দেওয়ার অবস্থাটা এরকম হবে, যেটা জলটা যেখানে জিনিসটা ঘুরছে বা জিনিসটা অন্যভাবে ভাইব্রেট করছে, তার ঠিক মাথায় গিয়ে পড়বে যখন যেখানেই এই মুভ করাই। মানে এরকম হবে না কোনো সময় জলটা গিয়ে পড়বে, কোনো সময় গিয়ে পড়বে না। প্লাস এরকম আমরা একটা ডিভাইস নিয়ে চিন্তা করতে শুরু করলাম, যে ডিভাইসটা ভীষণ প্রিসাইজ, বারের মতন নয়, মানে চারিদিকে কেটে লন্ডভন্ড করে দেবে না, একদম প্রিসাইজ, যতটুকু কাটবো ইন মিলিমিটার সেন্সেস, তার থেকে হয়তো তার কোলাটারাল ড্যামেজ দুদিকে 1 মিলিমিটার বেশি হবে, এতটা প্রিসিশন ডিভাইস। এই ডিভাইসটা 2000-এর প্রথম দিকে একজন ইটালিয়ান টমাচো ভার্সেলোটি বলে ভদ্রলোক, অর্থোপেডিক সার্জন, তিনি বের করলেন। তিনি ডিভাইসটার নাম দিলেন পিজো সার্জারি। এখন এটা সারা পৃথিবীতে আল্ট্রাসনিক বোন সার্জারি বলে প্রচলিত। এটার মানেটা কি, একটা হ্যান্ডপিস আছে, তার মাথায় একটা টিপ লাগানো আছে, এর মতন দেখতে। এই জিনিসটা ঘোরে না, এই জিনিসটা প্রচণ্ড হাই ফ্রিকোয়েন্সিতে কাঁপে। আচ্ছা, কত ফ্রিকোয়েন্সি? মিনিটে 4.5 লক্ষ বার আল্ট্রাসনিক। এটা আমরা কিন্তু নর্মালি কোনো সাউন্ড শুনতে পারি, কারণ এটা আমাদের যে অডিবল রেঞ্জ তার থেকে বেশি, এই জন্য এটা আল্ট্রাসনিক।
এবং এর সঙ্গে সঙ্গে এর গা থেকে জল বেরোয়, সেটা স্প্রের মতন চারিদিকে ছেটে। এবং শুধু তাই নয়, এটার মধ্যে একটা ইন্টিগ্রেটেড লাইট আছে। এক্স্যাক্টলি যেখানটা করছি সেই জায়গাটা আমি যেরকম প্রিসাইজলি কাটতে পারবো, তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে যে জায়গাটা লাইট পড়বে এবং আমি যেখানটা কাটছি শুধু ততটুকুই কাটবে এবং কন্টিনিউয়াসলি জল বেরোবে এবং ওই টিপটার উপরে পড়বে। তাতে কোনো সময় হাড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর সবচেয়ে বড় কথা, এটি যদি আশেপাশে কোনো নার্ভ, কোনো ব্লাড ভেসেল বা কোনো রকম সফট টিস্যুতে লেগেও যায়, এটা যেহেতু শুধুমাত্র হাড়ের উপর কাজ করে, ওগুলো কোনো ক্ষতি হবে না। আচ্ছা, অতএব আজকের দিনে কিন্তু সারা পৃথিবীতে আল্ট্রাসনিক বোন সার্জারি বা পিজো সার্জারি, এটা অরিজিনাল নাম ছিল, এটা প্রচণ্ড পপুলার হচ্ছে। কলকাতা শহরে একটু কম হয়, আমাদের ইনস্টিটিউটে খুব হয়, কারণ আমরা এটা অনেক দিন ধরে প্র্যাকটিস করছি। এই আল্ট্রাসনিক বোন সার্জারি কিন্তু এই আক্কেল দাঁত তোলার জন্য, বা যারা ভয় পাচ্ছেন যে দাঁতের গোড়া পড়ে আছে বা আক্কেল দাঁত হয়ে ফুলে আছে, তোলার ভয় রয়েছে যে তুললে মুখ ফুলে 3 দিন শুয়ে থাকতে হবে, 4 দিন শুয়ে থাকতে হবে, হা করতে পারবো না, কোনো নার্ভ ইঞ্জুরি হয়ে যেতে পারে, এগুলো থেকে একদম সম্পূর্ণ আমাদের বাইরে বের করে নিয়ে এসেছে। কারণ আমি বলছি না, প্রত্যেকটা সার্জারির একটু কোলাটারাল ড্যামেজ আছে। আমাদের তো কোথাও ছোটোখাটো কেটে চটে গেলেও 1 দিন 2 দিন ব্যথা থাকে, কিন্তু আমরা আজকের যুগে আমরা মিনিমালি ইনভেসিভ টেকনিকে বিশ্বাস করি। এই আল্ট্রাসনিক বোন সার্জারি এতগুলো ডিফারেন্ট যে আমাদের গোল আছে সেটাকে একসঙ্গে অ্যাচিভ করিয়েছে। ঠিক। ও প্রিসাইজলি কেটেছে, ও কোলাটারাল ড্যামেজ কমিয়েছে, তার সঙ্গে সঙ্গে ডাউন টাইমও কমিয়েছে। পোস্ট অপারেটিভ সার্জারির পরে মুখ ফোলা, ব্যথা, ব্লিডিং, এই যে কষ্টের জন্য পেশেন্টরা দিনের পর দিন দাঁত ফেলে রাখে, কারণ এর রিস্ক আছে। অনেককে আমি এরকম দেখেছি যে দাঁতের গোড়া ফেলে রেখেছে, তারপরে জিভে ঘষে একটা খারাপ কিছু হয়ে গেছে। শুধু কি তাকে আমি জিজ্ঞেস করছি আপনি আগে করাননি? ডাক্তারবাবু ভয় পেয়েছি, কারণ দাঁত তুললে যদি এরকম হয়, কারণ অনেককে শুনেছি দাঁত তুলে সারা রাত রক্ত পড়েছে, 4 দিন মুখই খুলতে পারছে না, বিছানায় শুয়ে আছে, অসহ্য যন্ত্রণা, মুখ ফুলে আছে। আল্ট্রাসনিক বোন সার্জারি কিন্তু আমাদের এই সমস্ত যত রকমের আমাদের বাধা বিপত্তি, যত আগের যত খারাপ অভিজ্ঞতা, সমস্ত কিছু থেকে আমাদের হাত ধরে বাইরে বের করে নিয়ে এসেছে। অতএব আজকের দিনে কারো যদি এই আল্ট্রাসনিক সার্জারির প্রবলেম হয়, তোমাকে এই পার্টটা ছাড়ার আগে লাস্ট একটা কথা বলবো। এই জাস্ট 3 দিন আগে আমার একজন পেশেন্ট, ছেলেটির বয়স 22, তার একটা আক্কেল দাঁত এরকম প্রবলেম। ছেলেটি থাকে কোথায়? ছেলেটি থাকে জোহানেসবার্গ, শুধু জোহানেসবার্গ, সেই জায়গাটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। সে কলকাতা শহরে এসে খুব দাঁতে ব্যথা হওয়াতে সে কোনো একটি জায়গায় গেছিলে, তারা বলেছে যে ভর্তি হয়ে তাকে করতে হবে এবং ডাউন টাইম প্রচণ্ড বেশি। সে সাউথ আফ্রিকায় তার যে ডাক্তার তাকে করেছে, তিনি তাকে বলেছেন যে কলকাতা শহরে তুমি খোঁজ করো আল্ট্রাসনিক বোন সার্জারি বা পিজো সার্জারিতে কেউ সার্জারিটা করেন কি না। ঠিক। যদি করেন, গেট ইট ডান বাই দ্যাট। আমি খুব একটা ক্রিটিক্যাল সার্জারি, খুবই বেশ ক্রিটিক্যাল, সেই সার্জারিটা আমি 4 দিন আগে এই ছেলেটির করেছি, 22 বছর বয়স ছেলেটির। তার পরের দিন যখন আমার ফোন করেছে আমার অফিস থেকে যে ছেলেটি কেমন আছে, পেশেন্ট ওয়াজ ইলেটেড। পেশেন্টের এক্সপিরিয়েন্স, পেশেন্টের প্রায় ব্যথা ফোলা কিছু নেই। এটার পেছনে আমার কোনো বিশাল যে সাংঘাতিক রকম কিছু আছে তা নয়, কিন্তু এই টেকনোলজিটা এইরকমভাবে আমাদের হাড় এবং হাড় সংক্রান্ত সমস্ত সার্জারি, মানে ভাঙা দাঁতের গোড়া, আক্কেল দাঁত, এপিসেক্টমি বা মুখের হাড় কাটতে হবে, সবচেয়ে বড় কথা এমন জায়গায় আক্কেল দাঁত আটকে আছে যেখানে প্রায় নর্মাল বার দিয়ে যাওয়াই যাচ্ছে না, সেরকম জায়গাতে আমরা ইজিলি চলে যেতে পারি। এটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করেছে। আর লাস্ট যে পার্টটা নিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছিল, সেটা হচ্ছে যে দেখো, আমরা ধরো ফর এক্সাম্পল একটা জিনিস, তুমি এখান থেকে বসে আছো তোমার স্টুডিওতে, তুমি ধরো মনে করছো এখান থেকে 1/2 কিলোমিটার দূর একটা জিনিস তুমি দেখতে চাও, তুমি যতই ছাদের উপর ওঠো, 5টা ফ্লোরের উপর ওঠো, সেই জিনিসটা যদি তুমি দেখতেও পাও, সেটা কিন্তু তুমি ক্লিয়ারলি ডিটেল কিছু বুঝতে পারবে না। এবং তুমি মোটামুটি একটা অবয়ব সম্পর্কে একটা ধারণা করতে পারবে, কিন্তু এক্স্যাক্টলি তার ডিটেল তোমার পক্ষে, কারণ আমাদের হিউম্যান আই নেচার এইভাবেই তৈরি করেছে, ঠিক আছে, যেখানে আমরা একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত জিনিস ক্লিয়ারলি দেখতে পারি। সেটা তোমার আমার একটু হয়তো এদিক ওদিক হবে, কিন্তু তার বাইরে আমরা দেখতে পাই না, যে কারণে বাইনোকুলার এসছে, যে কারণে মাইক্রোস্কোপ এসছে, যে কারণে টেলিস্কোপ এসছে। অতএব ম্যাগনিফিকেশনের ভ্যালু আমাদের আনএডেড আই বা চোখ, যেখানে আমরা একটা লিমিট পর্যন্ত দেখতে পারি, সেটা ছাড়াও আমাদের বিভিন্ন সার্জারিতে কিন্তু এই ধরনের
ডিভাইস দরকার হয়। মাইক্রোসার্জারি নাম আমরা সারা পৃথিবীতে শুনেছি। এইবার বক্তব্য হচ্ছে আমরা কিন্তু ডেন্টিস্ট্রিতে এখন মাইক্রোসার্জারি ইউজ করছি, ওয়াইডলি ইউজ করছি। লুপ হতে পারে, মাইক্রোস্কোপ হতে পারে, যেখানে এমন এমন জায়গায় সার্জারি করা হয় যেখানে না তো আমরা ভালো মতো দেখতে পারি, না সেখানে গিয়ে আমাদের যে কনভেনশনাল লাইটস সেগুলো ভালো মতো পৌঁছায়। অতএব এই যে মাইক্রোসার্জারি লুপ বলছি বা মাইক্রোস্কোপ বলছি, এর দুটো সুবিধা আছে। একটা হচ্ছে এর ম্যাগনিফিকেশনটা এরকম, যেটা একটা জিনিসকে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ প্রায় 25 গুণ পর্যন্ত মাইক্রোস্কোপ বাড়িয়ে দেখাতে পারে। অতএব সেই জিনিসটা আমরা অনেক বড় করে অনেক ডিটেলে দেখতে পারি। ডিটেলে দেখতে পারলে দুটো সুবিধা হয়, সার্জারি করতে সুবিধা হয়, সেকেন্ড প্রিসিশন অনেক সুবিধা হয়। মানে আমি খালি চোখে যদি 2 মিলিমিটার 3 মিলিমিটার হাত চলে যায়, সেটাই যেহেতু আমি অনেক সূক্ষ্মভাবে দেখতে পাচ্ছি, আমার হাত হয়তো সেখানে 0.5 মিলিমিটার যায়, যেটা আমার পক্ষে খালি চোখে করা সম্ভব নয়। প্লাস মুখের মধ্যে আমরা হা করলে তুমি দেখবে মুখের অনেক এরিয়াতে বাইরে থেকে সোর্সের লাইট পৌঁছয়, কারণ মুখের মধ্যে একটা আলো আধারিত তৈরি, আমরা যেটাকে ইংরেজিতে চিউরাস্কুরো বলি। এই এফেক্টের জন্য অনেক জায়গায় আমাদের সার্জারি করতে হয়, কিন্তু আমাদের কনভেনশনাল চেয়ারের লাইট বা ওটির লাইট সেখানে প্রপারলি গিয়ে পৌঁছই না। সেক্ষেত্রে কিন্তু দরকার ততটা পাওয়া যায় না। অ্যাবসলিউটলি। সেজন্য আমাদের ক্ল্যারিটি ফর দিস ফিল্ড অনেক কমে যায়। সেক্ষেত্রে অনেক সময় আমাদের না সার্জারি অনেকটা গেস ওয়ার্ক করে করতে হয়। আমরা ভাবি যে আচ্ছা বোধ হয় এরকম আছে, আমরা আমাদের এক্সপিরিয়েন্স ইউটিলাইজ করে এই জিনিসটা এরকম হবে। কিন্তু আমাদের যদি এরকম হয় যে আমাদের বিল্ট ইন ইলুমিনেশন আছে, যেরকম খনিতে শ্রমিকরা এখন নামে মাথার উপরে ডেভিস ল্যাম্প থাকে, সেরকম যে একটা লাইট এক্সট্রা লাইট গিয়ে সেখানে পড়ে, অনেক সময় যে জায়গায় বাইরের আলো ছায়ার জন্য পৌঁছতেই পারছে না, সেখানে কিন্তু এই লাইটগুলো একদম বিউটিফুলি পৌঁছায়, এবং তখন আমি জায়গাটা অনেক বড় করেও দেখতে পারি লুপের জন্য। অতএব মাইক্রোসার্জারি কিন্তু একটা খুব ইভলভিং ফিল্ড। আমি এক্সপেক্ট করি নেক্সট 2 থেকে 3 বছরে মাইক্রোসার্জারি ডেন্টিস্ট্রিতে একটা প্রচণ্ড অগ্রণী ভূমিকা নেবে সার্জারির ক্ষেত্রে, সার্জারির কে আরও মিনিমালি ইনভেসিভ করার জন্য। যত আমরা প্রিসিশন লেভেলে যাব, তত বেশি আমাদের মাইক্রো ফরম্যাটে গেলে আমাদের সার্জারি ভালো লেভেলে করা যাবে। অতএব আশা করি ডেন্টাল সার্জারি সম্পর্কে তুমি যে কোয়ারিগুলো করছিলে সেগুলো আমি যতটা পারলাম মিট আপ করতে। একেবারেই স্যার, এই আপনি লিজার সার্জারির কথা বললেন, পিজোর কথা বললেন, মাইক্রোস্কোপিক সার্জারির কথা বললেন। আধুনিক সময়ে আসলে এই প্রশ্নগুলো তো মানুষের থাকে যে এই ধরনের সমস্যাগুলোর সঙ্গে আমরা কীভাবে মোকাবিলা করতে পারি, তার উত্তর আশা করি আপনারা পেয়েছেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। দর্শক বন্ধু, আপনারা দাঁতের বিভিন্ন সমস্যা বিভিন্ন সময় ভুগেছেন বা ভুগছেন, কিন্তু বুঝতে পারছেন না কখন কোন সার্জারিটা প্রয়োজন, কিংবা আধুনিক সার্জারিতে আদৌ আপনার দাঁতের সমস্যা কত দ্রুত এবং কতটা নিরাপদে আপনি সারিয়ে উঠতে পারবেন। যদি বুঝতে না পারেন, তাহলে আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পৌঁছতে হবে, এবং তিনি আপনাকে যেভাবে গাইড করবেন সেভাবে আপনি মেনে চলবেন। আপনার হাতের কাছে কিন্তু অনেক অত্যাধুনিক প্রযুক্তি বা পদ্ধতি চলে এসেছে, সেগুলোর সাহায্যে কিন্তু আপনি দাঁতের সমস্যা, যে যন্ত্রণা, সেগুলো থেকে মুক্তি পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী কোনো পর্বে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।